এসো এসো বাচ্চারা, তোমরা সবাই আমার কাছে এসো। আজকে না আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। কিসের গল্প বলো তো? ঠাকুমার ঝুলি? আজ তোমাদেরকে আমি একটা সত্যি ঘটনা শোনাবো। আমার নিজের বাড়ির গল্প। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, সেই সময়কার ঘটনা। যতদূর মনে পড়ে আমি তখন ক্লাস 9-এ পড়ি। তখন আমাদের ছিল একান্নবর্তী পরিবার। হাঁড়ি আলাদা হলেও একই বাড়িতে আমরা এবং কাকারা একই সাথে থাকতাম। আমাদের পরিবারে ছিলাম বাবা, মা, আমি আর আমার 2 ভাই। আর কাকাদের পরিবারে ছিল কাকা, কাকিমা আর কাকার 2 মেয়ে। কাকার বড় মেয়েকে দিদি ভাই আর ছোট মেয়েকে ছোটদি বলে ডাকতাম। ছোটদি তখন আমার সাথে ক্লাস 9 আর দিদি ভাই ক্লাস 12-এ পড়তো। গল্প শুরুর আগে বাড়ির অবস্থান আর পরিবেশটা একটু বলে নেওয়া দরকার। আমাদের বাড়িটা একেবারে মেন রোডের ওপর, আর বাড়ির ঠিক উল্টো দিকে একটা ল্যাম্পপোস্ট ছিল। রাতে যখন বাড়ির সব আলো নিভে যেত, তখন ওই ল্যাম্পপোস্ট থেকে আসা আবছা আলোর মূর্ছনায় সারা বাড়ি আবিষ্ট হয়ে থাকত। বাড়িটাতে ঢুকেই বাঁ দিকের অংশে আমরা, মাঝখানে বড় উঠোন, আর ডান দিকের অংশে কাকারা থাকতো। কাকার অংশের বাইরের বারান্দার দিকের ঘরটিতে আমার 2 দিদি পড়াশোনা করত, আর পেছনের দিকের ঘরটা ছিল আমার কাকা কাকিমার শোবার ঘর। আর কাকার ওই শোবার ঘরে আমাদের পূর্বপুরুষের ব্যবহার করা বহু পুরনো একটা সেগুন কাঠের কারুকার্য করা আলমারি ছিল। আর ওই আলমারিটির ঠিক মাঝ বরাবর একটা শ্বেত পাথরের তাক লাগানো ছিল। গুরুত্বপূর্ণ কিছু টুকিটাকি জিনিস ওইখানেই রাখা হতো, যেমন চোখের চশমা, হাতঘড়ি, চিরুনি ইত্যাদি। আমার 2 দিদির মধ্যে বড়দি মানে দিদি ভাইয়ের অভ্যাস ছিল রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে ভোরবেলা উঠে পড়াশোনা করা, কিন্তু ছোটদি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। তখন দিদি ভাই ও পেছনের ঘরে কাকা কাকিমা স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ত। ছোটদি ঘরে আলো জ্বেলে পড়াশুনো করতো বলে 2 ঘরের মাঝখানের দরজাটা হালকা করে বন্ধ করা থাকতো, যাতে ওই আলোতে কাকিমার ঘুমের ব্যাঘাত না ঘটে। তখন ছিল বর্ষাকাল, রাত আন্দাজ 12টা হবে। ছোটদি তখন সবেমাত্র পড়া শেষ করে বই খাতাটা টেবিলে রেখে চোখ থেকে চশমাটা হাতে খুলে নিল। তারপর ঘরের বড় লাইটটা নিভিয়ে দিয়ে মাঝের দরজাটা আস্তে করে খুলে এগিয়ে গেল ওই শ্বেত পাথরের তাকের দিকে। ওই তাকে চশমাটা রেখে দিয়ে আবারও দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে এই ঘরে ফিরে এলো। সবেমাত্র ছোটদি খাটে উঠতে যাবে, তখনই ওই ঘর থেকে বিকট আওয়াজ, চোর চোর, ধরো ওকে। তখন বাড়ির সব আলো নিভে গেছে। জানলার কাঁচ দিয়ে আসা বাইরের ল্যাম্পপোস্টের হালকা আলোয় ঘরের সব কিছু আবছা দেখাচ্ছে। পাশের ঘর থেকে কাকিমাই হঠাৎ তখন চোর চোর করে চিৎকার করে উঠলেন। ছোটদি ভাবছে এটা ওর মায়ের গলার আওয়াজ না? হ্যাঁ তাই তো, তার মানে ওই ঘরে চোর এসছে, তাই জন্যেই মা চোর চোর করে চিৎকার করছে। ও রে বাবা রে বলে ছোটদি এক লাফ দিয়ে খাটে উঠে পড়ল। পড়বি তো পর একেবারে দিদিভাইয়ের গায়ের উপরে। সজোরে একটা মানুষ তার গায়ে উঠে পড়াতে হকচকিয়ে দিদিভাই ঘুম থেকে উঠে পড়েছে। কিছু বুঝে ওঠার আগেই তার কানে এলো চোর চোর শব্দ। চোখ খুলেই দিদিভাই দেখল সারা ঘর ঘুটঘুটে অন্ধকার। কাঁচ দিয়ে আসা হালকা আলোয় দেখতে পেল একটা মানুষ তার গায়ের ওপর চেপে বসে আছে। ক্ষণিকের মধ্যেই দিদিভাই বুঝে ফেলল যে চোরই তার গায়ের ওপর বসে আছে। ও মা গো বলে দিদিভাই উঠে পড়ে তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে চোরকে খাট থেকে মাটিতে ফেলে দেয়। এদিকে ততক্ষণে পেছনের ঘরে মানে কাকুমণি কাকিমার ঘরেও ঘটেছে আর এক কাণ্ড। ওই খাটেই ঘুমোচ্ছিলেন কাকুমণি। কাকিমার ওই চোর চোর চিৎকার শুনে তাড়াতাড়ি উঠতে গিয়ে মশারিতে পা জড়িয়ে মশারি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সে এক হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার। কেমন লাগছে বলো গল্পটা? চোর কোথায়? এবার চোরকে ধরতে হবে তো। এসো সবাই মিলে এবার চোরকে খুঁজি। আবার ফিরে আসছি গল্পে। তখন ছিল বর্ষাকাল। সন্ধ্যে থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল।
ঘটনার দিন ওই সময় আমরাও শুয়ে পড়েছিলাম, আর আমার মা যেহেতু অনেক রাত পর্যন্ত কাজকর্ম করতো, তখন আমার মা জেগেছিল। আমার মা তখন বাপিকে ডেকে বলল, ওগো শুনছো, উঠো, উঠে পড়ো, বাড়িতে বোধহয় চোর পড়েছে। আমার বাপি তখন একটা লাঠি নিয়ে উঠোনে নামলো, আর মাকে ডেকে বলল, তুমি বাচ্চাদের নিয়ে ঘরে খিল লাগিয়ে দাও, আমি ওদিকটা একটু দেখে আসি। বাপি আর মায়ের কথার আওয়াজে আমিও তখন জেগে গেছি। আমি বায়না ধরলাম যে না মা, আমিও যাব বাপির সাথে। ছোট থেকেই আমি খুবই ডাকামুখো ছিলাম, বেশ সাহসী। পাড়ার লোকে আমাকে ভালোবেসে নাম দিয়েছিল তাঁতিপাড়ার মাস্তানি। আমি হাতে একটা টর্চ নিয়ে উঠোনের গাছগুলোর আশপাশটা ভালো করে দেখছিলাম, যদি ওই গাছের ফাঁকে কোনো মানুষ লুকিয়ে থাকে। বাবা আর আমি যখন উঠোন পেরিয়ে কাকার ঘরে আসলাম, তখন দেখলাম কাকার দরজা ভেতর থেকে বন্ধ করা। আরে, তাহলে চোর ঘরে ঢুকলো কি করে? নাকি চোর ঘরে ঢুকে আবার ভেতর থেকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে? বাপি কাকার নাম ধরে ডাকতে ডাকতে দরজা ধাক্কাতে লাগলো। এদিকে কাকা কাকিমা যেভাবে মশারিতে জড়িয়েছেন, সেটা কিছুতেই খুলতে পারছেন না অন্ধকারে। আর দিদিভাই ভয়েতে কিছুতেই খাট থেকে নিচে নামতে পারছে না, কারণ খাটের নিচে যে চোর বসে আছে, যাকে সে নিজে খাট থেকে নিচে ফেলে দিয়েছে। তখন আমি জোর গলায় বলতে লাগলাম, কোথায় চোর কাকুমণি, দরজাটা খুলুন, আমরা এসেছি, দরজা তো বন্ধ। কিছুক্ষণ পরে দেখলাম ঘরের আলো জ্বলে উঠল, আর ছর্দি এসে আমাদের দরজা খুলে দিল। আমরা ঘরে ঢুকে এ ঘর ও ঘর, বারান্দা, চারদিকে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও চোরকে পাওয়া গেল না। তখন বাবা কাকাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বল তো, ঠিক কী ঘটনা ঘটেছিল? তোরা কোথায় চোরকে দেখলি? উত্তরে দিদিভাই বলল, হ্যাঁ জেঠু, আমি দেখেছি চোরকে। চোর বিছানার উপর উঠে একেবারে আমার গায়ে উঠে বসেছিল। আমি চোরকে বিছানা থেকে মাটিতে ফেলে দিয়েছিলাম। আর কাকুমণি কাকিমার দিকে আঙুল দেখিয়ে বলল, আমি দেখিনি দাদা, আমি ঘুমোচ্ছিলাম, কিন্তু ও দেখেছে। আর আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে গিয়ে এমনভাবে মশারি জড়িয়ে মাটিতে পড়ে গেলাম, আমার কোমরে ভীষণ লেগেছে। তখন কাকিমা বলতে লাগলো, হ্যাঁ, আমি চোরকে দেখেছি, আমি পরিষ্কার দেখেছি। এক ছায়ামূর্তি মাঝের দরজাটা আস্তে করে খুলল, তারপর আমার আলমারির সামনে এসে জিনিস নিল, তারপর আবার মাঝের দরজাটা আলতো করে বন্ধ করে দিয়ে ওই ঘরে চলে গেল। এতক্ষণ ছর্দি সবাইকার সব কথা শুনছিল। ছর্দি তখন বলে উঠল, উমা, ওটা তো আমি ছিলাম। আমি পড়া শেষ করে ওই ঘরে গিয়েছিলাম চশমা রাখার জন্য, আর ওই ঘরে যাবার আগে আমি আমাদের ঘরের আলোটা বন্ধ করেছিলাম এই কারণে, যাতে আলোটা তোমার চোখে না লাগে, তোমার ঘুমের যাতে ব্যাঘাত না হয়, সেই জন্যে। ছর্দি যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। এখন সে বুঝতে পারল যে ঘুমের ঘোরে তার মাই তাকে চোর ভেবেছে। ছর্দিরও কোমরে বেশ লেগেছে, কারণ তার দিদি তাকে চোর ভেবে খাট থেকে ফেলে দিয়েছে, আর তাকে কেন্দ্র করে বাদবাকি এত সব ঘটনা। এই ঘটনায় ছর্দি যতটা না লজ্জা পাচ্ছে, তার থেকে অনেক বেশি রাগ হচ্ছে তার মায়ের ওপর। যখন আসল ঘটনাটা সবাই জানতে পারল, তখন হো হো করে হাসির শব্দে বাড়ির আকাশ বাতাস মুখরিত হতে থাকলো। এবার বলো, কেমন লাগলো গল্পটা? হ্যাঁ, আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য বলছি, কেমন লাগলো গল্পটা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিও, আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো। আজ তবে আসি, তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো।